লিটারে 9 টাকা বাড়িয়ে বিক্রি শুরু। ক্রমাগত মূল্য বৃদ্ধিতে তেল সিন্ডিকেটের অতি মুনাফা দেখছেন ভোক্তারা। কম মূল্যে সেবা নিশ্চিতে ইন্টারনেটের ওপর ভ্যাট কমানোর দাবি। ই কমার্সে প্রণোদনার সময় বাড়ানোর পরামর্শ। ডিএসসির বাজার মূলধন ছাড়ালো 5 লাখ কোটি টাকা। গেল সপ্তাহে বাড়ল 10,500 কোটি। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনের সাথে আছে আমি ইশরাত সুমা। শুনছিলেন শিরোনাম, জানবো বিস্তারিত সংবাদ। আজ থেকে ভোজ্য তেলের বর্ধিত দাম কার্যকর হয়েছে। বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে লিটার প্রতি 9 টাকা বেশি দামে। তবে সয়াবিন তেলের ক্রমাগত মূল্যবৃদ্ধি নিয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ ক্রেতারা। তেল সিন্ডিকেটের অতি মুনাফার কারণেই দাম বাড়ছে অভিযোগ ভোক্তাদের। আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রেক্ষিতে দেশেও কয়েক দফা বেড়েছে তেলের দাম। গত এক বছরে বাজারে সয়াবিন তেলের দাম বেড়েছে লিটার প্রতি 45 টাকা। লিটারে 9 টাকার দাম বাড়ানোয় শনিবার থেকে রাজধানী বাজারে বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে 145 থেকে 150 টাকায়, আর খোলা সয়াবিন তেলের লিটার 125 টাকা বা আরও বেশি। তেলের বাড়তি দাম গুনতে গিয়ে হিমশিম খাচ্ছেন সীমিত আয়ের ক্রেতারা। ওই মোতাবেক আমাদের দ্রব্যমূল্যের মালের এই মোতাবেক আপনার ফ্যামিলি মেনটেন করাই সমস্যা হয়ে যাচ্ছে। বাড়ার লগে লগে মনে করেন দোকানদাররা একটা মানে 5 টাকা বাড়া আলাদা, কিন্তু যখন কমে তখন দোকানদার বলে আমাদের আগের মাল আছে, কমে নাকি, কমার মাল আসে নাই। বিক্রেতারা বলছেন নতুন চালানে আমদানিকারকদের কাছ থেকে চড়া দামে তেল কিনতে হচ্ছে। ঘন ঘন দাম বাড়ায় তেল বিক্রি নিয়ে ক্রেতাদের সাথে বিতর্কেও জড়াতে হচ্ছে। কাস্টমারের সাথে ডেইলি তর্ক বিতর্ক, জারগাজাটি, দাম বেশি আইসা এই জায়গায় দাম কমছে না, আমরা বলতেছি আরো বাড়তেছে। দেশে ভোজ্য তেলের আমদানি ও প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করে হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান। বর্তমানে মজুতও রয়েছে পর্যাপ্ত। তবে আন্তর্জাতিক বাজারে বাড়তি দামের সাথে সমন্বয় করতেই দাম ঊর্ধ্বমুখী বলছে প্রতিষ্ঠানগুলো। নরমালি ধরেন আমাদের দেশের হ্যাঁ, তো নরমালি আমাকে ইনভেস্টমেন্ট করেন না, 1 থেকে 2 মাসের একটা ইনভেস্টমেন্ট থাকে। হ্যাঁ, এখন কিন্তু ধরেন ইনভেস্টমেন্ট লেভেলটা 1 মাসের আশেপাশে আছে, তো ইটস লেস দেন অ্যাভারেজ। সয়াবিন তেলের দাম বাড়লেও পাম তেলের দাম পরিবর্তন হয়নি। বিক্রি হচ্ছে প্রতি লিটার 110 থেকে 112 টাকায়। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বাজেটের খবর। দেশে কম মূল্যে ইন্টারনেট সেবা ত্বরান্বিত করতে মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর ভ্যাট কমানোর দাবি উঠেছে। এছাড়া আসন্ন বাজেটে প্রযুক্তি খাতের প্রসারে ই কমার্সে সুযোগ সুবিধা বাড়াতে প্রণোদনা ও কর্পোরেট ট্যাক্স কমানোর পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকেরা। করোনা পরিস্থিতিতে প্রসার ঘটেছে ই কমার্সের। দাপ্তরিক কাজকর্ম, শিক্ষার্থীদের পাঠদান হচ্ছে অনলাইনে। এতে সার্বিকভাবে ব্যবহার বাড়ছে ইন্টারনেটের। তবে নানা ক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার বাড়লেও প্রান্তিক পর্যায়ে সেবা পৌঁছানোর চ্যালেঞ্জ এখনও দূর হয়নি। ভ্যাট হার বেশি হওয়ায় কম মূল্যে ইন্টারনেট পৌঁছানো যাচ্ছে না গ্রাহকদের কাছে। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি জানায়, বর্তমানে দেশে ব্রডব্যান্ডে ভ্যাট দিতে হচ্ছে 15%। অন্যদিকে মোবাইল ইন্টারনেট ডাটার ওপর ভ্যাট 21.75%। আসন্ন বাজেটে ভ্যাট কমানোর দাবি জানাচ্ছেন সংশ্লিষ্টরা। ভ্যাটের মূল্য যদি 0% করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে ডেফিনেটলি ইন্টারনেটের পেনিট্রেশন কিংবা ইন্টারনেটের মূল্য যেটা আছে সেটা অনেকাংশ কমে আসবে বলে আশা করি। করোনা পরিস্থিতিতে প্রযুক্তি সেবা প্রতিষ্ঠানগুলোর মন্দাভাব কাটাতে ও নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে বাজেটে কর অবকাশ সুবিধা বাড়ানোর দাবি বেসিসের। 2024 থেকে বাড়িয়ে 2030 সাল পর্যন্ত এ সুবিধা রাখা হলে বিদেশি বিনিয়োগ বাড়বে বলে মত তাদের। ক্যাশলেস সোসাইটির দিকে এগোতে চাচ্ছি, সেটাকে ত্বরান্বিত করার জন্য যে কোনো ধরনের ডিজিটাল ট্রানজাকশন, সেটা ক্রেডিট কার্ডই হোক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস হোক, তার উপর থেকে ভ্যাট সরিয়ে নেওয়া। এদিকে প্রযুক্তি খাতে বিনিয়োগে উৎসাহিত করতে কর্পোরেট ট্যাক্স কমানোর পরামর্শ বিশ্লেষকদের। এ খাতে $5 বিলিয়ন রপ্তানি আয়ের লক্ষ্য পূরণে এর বিকল্প দেখছেন না তারা। ট্যাক্স, ভ্যাট, শুল্ক, কর এগুলো কমিয়ে দিয়ে সেটাকে যদি আমরা প্রপারলি যে রানিং ফাংশনাল করতে পারি,
তাহলে কিন্তু আমরা খুব সহজে বা অল্প কিছুদিনের মধ্যেই এই সুফলগুলো আমরা উপভোগ করতে পারবো। এছাড়া ই কমার্স খাতের প্রসার ধরে রাখতে প্রণোদনা প্যাকেজের সময়সীমা 2 বছর থেকে বাড়িয়ে 5 বছর করার পরামর্শ বিশ্লেষকদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিভিন্ন দেশে পাচার করা 100 কোটি টাকার বেশি দেশের আদালতের আদেশে জব্দ আছে। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী বলছেন, সরকারের প্রক্রিয়াগত জটিলতায় বছরের পর বছর পড়ে থাকছে এসব টাকা। ফলে এর একটি অংশ জব্দ রাখতে চায় না দেশগুলোর সরকার। টাকা ফিরিয়ে আনতে দ্রুত জটিলতা নিরসনের পরামর্শ টিআইবির। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াত পুত্র আরাফাত রহমান কোকোর পাচার করা টাকা ছিল সিঙ্গাপুরের একটি ব্যাংকে। আদালতের নির্দেশে 2012 ও 13 সালে 3 দফায় 21 কোটি 55 হাজার টাকা দেশে ফিরিয়ে আনা হয়। স্বাধীনতার পর এখন পর্যন্ত এটাই পাচার হওয়া টাকা ফেরত আনার একমাত্র দৃষ্টান্ত। এরপর বিভিন্ন দেশে পাচার হওয়া 100 কোটি টাকা জব্দ করে দুদক। কিন্তু বছরের পর বছর এভাবে টাকা পড়ে থাকায় অনেক দেশ এরই মধ্যে আপত্তি জানাতে শুরু করেছে। শুধুমাত্র নাগরিক সমাজের কাতারে দাঁড়িয়ে পারা সমান্তরালভাবে উদ্বেগ প্রকাশ করা যথেষ্ট নয়। আমরা মনে করি সরকারের উচিত হবে এক্ষেত্রে পর্যাপ্ত ভূমিকাটি পালন করা, যাতে করে পরিচয় অবস্থানের ঊর্ধ্বে থেকে যারা এর সাথে জড়িত তাদেরকে বিচারেতে আনা সম্ভব হয়। পাচার হওয়া টাকা দেশে ফিরিয়ে আনতে দ্রুত প্রক্রিয়াগত জটিলতা নিরসনের পরামর্শ টিআইবির। একজন রাজনৈতিক একটা ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে, তার শেয়ার জব্দ করেছে আমাদের দেশের আদালতে। সেটা হংকং পুলিশ বলেছিল যে এটা আর রাখা যাচ্ছে না। হংকং পুলিশের ফ্যাক্স বার্তা পেয়ে আমরা আদালতে আর্জি দাখিল করি। আদালত এটা আমাদেরকে শুনে, অ্যাটর্নি জেনারেলকে শুনে হংকং স্ট্যান্ডার্ড চার্টার উপরে ব্যাংকের উপরে ইনজাংশন দিয়েছে। 2017 সালে প্রকাশিত আন্তর্জাতিক প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি GFIU এর এক গবেষণায় দাবি করা হয়েছে, আমদানি রপ্তানির আড়ালে প্রতি বছর দেশ থেকে প্রায় 73,000 কোটি টাকা পাচার হয় বিদেশে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারের সপ্তাহে শেয়ার বাজারের খবর। আর্থিক ও ব্যাংক খাতের উপর ভর করে ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের বাজার মূলধন। গেল সপ্তাহে 10,500 কোটি টাকা বেড়ে বাজার মূলধন অতিক্রম করেছে 5 লাখ কোটি টাকার মাইলফলক। এছাড়া বেড়েছে 63% শেয়ারের দর। দীর্ঘ প্রতীক্ষার পর সম্প্রতি ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে ঢাকার পুঁজিবাজার। বিভিন্ন খাতের পাশাপাশি বাড়ছে ব্যাংক ও আর্থিক খাতে শেয়ার দরও। এরই ধারাবাহিকতায় গেল সপ্তাহে বেড়েছে বাজার মূলধন, অতিক্রম করেছে 5 লাখ কোটি টাকার মাইলফলক। তবে আগের সপ্তাহের তুলনায় 740 টাকা কমেছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে 7,683 কোটি টাকা। গেল সপ্তাহ জুড়ে মূল্যসূচকের বড় বড় উত্থান হয়েছে ঢাকার শেয়ার বাজারে। ফলে সপ্তাহ শেষে প্রধান সূচক DSEX বেড়েছে 172.75 পয়েন্ট, অবস্থান করছে 5,985 পয়েন্টে। ডিএসইতে গত সপ্তাহে 375টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে 237টির, কমেছে 92টির আর অপরিবর্তিত রয়েছে 41টির। নিয়ন্ত্রক সংস্থার নতুন কমিশন বাজার উন্নয়নে নানা রকম পদক্ষেপ নেয় বিনিয়োগকারীদের আস্থা ফিরছে বলে জানান বাজার বিশ্লেষকরা। বর্তমান কমিশন আইনের প্রতিপালনের বিষয়ে যে জিরো টলারেন্স ঘোষণা করে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং তার ফলশ্রুতিতে যে বিনিয়োগকারীরা সাইডলাইনে চলে গেছিল তাদের কিন্তু আবার বাজারে ফিরিয়ে আনা গেছে। গেল সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম অবস্থানে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড এবং দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে স্যালভো কেমিক্যাল। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সার্বিক সূচক বেড়েছে 510 পয়েন্ট, লেনদেন হয়েছে 444 কোটি টাকার শেয়ার। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হোটেল রেস্তোরাঁয় অভিযানের নামে হয়রানি গ্রহণযোগ্য নয়, বরং করোনার ক্ষতি কাটিয়ে উঠতে সবার সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীদের সংগঠন FBCCI সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন। শুক্রবার রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরও বলেন, দেশের বিকাশমান পর্যটন শিল্পের অন্যতম সহযোগী রেস্টুরেন্ট ও হোটেল ব্যবসা। মহামারীর প্রভাবে এ শিল্পের ক্ষতি সবচেয়ে বেশি। বর্তমানে বিক্রি আবার শুরু হয় ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন উদ্যোক্তারা। এ সময় সবার সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি রেস্তোরাঁ ব্যবসায়ীকেও মানসম্মত খাবার পরিবেশনে আন্তরিক হওয়ার আহ্বানও জানান FBCCI সভাপতি।
একটা বড় একটা উৎসব আমাদের রোজার ঈদ এবং আমাদের পূজা, ওখানেও খুব বেশি ব্যবসা করতে পারে না আমাদের ব্যবসায়ীরা। আমি মনে করি এগুলিকে মাথায় রেখে আমাদের বাজেটটা হবে, এবং মাননীয় প্রধানমন্ত্রী খুবই এই সকল ব্যাপারে উনি একটা স্টিমুলাস প্যাকেজও আমাদেরকে দিয়েছিলেন। ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের প্রায় ৮৮% দোকান ভ্যাট পরিশোধ করে না। এসব অঞ্চলের ৮টি মার্কেটের 1024টি প্রতিষ্ঠানের ওপর জরিপ চালিয়ে এ প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। শুক্রবার ভ্যাট গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 3টি দলে মোট 42 জন গোয়েন্দা ঢাকা, নারায়ণগঞ্জ ও সাভারের 8টি মার্কেটে জরিপ করে। জরিপে উঠে আসে 1024টি দোকানের মধ্যে মোট ভ্যাট নিবন্ধিত দোকানের সংখ্যা 120টি এবং 904টি নিবন্ধিত নয়। এছাড়া নিবন্ধিত 120টি দোকানের মধ্যে মাত্র 45টি মাসে 5,000 টাকার বেশি ভ্যাট দেয়। বাকি 75টি দোকান ভ্যাট দেয় 5,000 টাকার নিচে, যা দোকানের খরচ এবং মুনাফার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে জানায় ভ্যাট গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জরিপ প্রতিবেদন বলছে, ঢাকার বাইরের প্রতিষ্ঠানগুলো ভ্যাট দেওয়ার ক্ষেত্রে বেশি অনীহা দেখায়। গ্লোবাল ফুড সেফটি স্ট্যান্ডার্ড সার্টিফিকেশন পেল আরলা ফুডস বাংলাদেশ। পাউডার দুধ রিপ্যাকেজিংয়ের মানসম্মত সুরক্ষার জন্য এ সনদ পেল প্রতিষ্ঠানটি। বিশ্বের শীর্ষস্থানীয় পরিদর্শন, যাচাইকরণ, পরীক্ষা এবং প্রত্যয়নকারী প্রতিষ্ঠান SGS সম্প্রতি এই সার্টিফিকেশনটি অনুমোদন করেছে। আরলা ফুডস বাংলাদেশ এই সনদ পাওয়া দেশের একমাত্র পাউডার দুধ সরবরাহকারী প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, আরলা ফুডস বাংলাদেশ একটি কঠোর অভ্যন্তরীণ নিরীক্ষা ব্যবস্থা মেনে চলার পাশাপাশি সার্বিক খাদ্য সুরক্ষা, জরুরি অবস্থা নিয়ন্ত্রণ নীতিমালা এবং মূল্যায়ন প্রক্রিয়া মেনে চলে। প্রতি বছরই নানা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয় দেশের উপকূলীয় এলাকা। তলিয়ে যায় হেক্টরের পর হেক্টর জমির ফসল। টেকসই বেড়িবাঁধ না থাকায় বারবার দুর্ভোগে পড়ছেন বলে দাবি ক্ষতিগ্রস্ত মানুষের। সমস্যা সমাধানে শুধু আশ্বাস নয়, বাস্তবায়নের তাগিদ তাদের। পানিবন্দী লক্ষ লক্ষ মানুষ ঝড়ের ক্ষতচিহ্ন নিয়েই পার করছেন দিন। কোথাও বাঁধ ধসে, আবার কোথাও জোয়ারের পানিতে ডুবেছে স্বপ্নের ফসল। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গেছে প্রায় 10,000 হেক্টর জমির আউশ ধান আর 100 হেক্টর জমির রবি শস্য। বাদাম নষ্ট হয়েছে, এমন মরিচ নষ্ট হয়েছে, এমন রোয়া লাগাইছে, ধান লাগাইছে, ধান নষ্ট হয়েছে, এখন জোয়ারের পানি বেরিয়ে ছুটে গেছে। আমাদের এই বাঁধ যদি পুনর্নির্মাণ না হয়, সামনের দিকে আরও এই স্বাভাবিক জোয়ার উঠে আমাদের এলাকা তলিয়ে যাবে। স্থানীয় চেয়ারম্যানদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে অতি দ্রুত সময়ে যেন এই ভাঙা অংশগুলো সংস্কার করা হয়। আমরা আশা করছি যে দ্রুত সময়ের মধ্যেই জনগণের যে দুর্ভোগ সেটা আমরা লাঘব করতে সক্ষম হব। একই অবস্থা নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচরের বিভিন্ন উপজেলার। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগরের লোনা পানি উঠে তলিয়ে গেছে 187 হেক্টর জমির ধান, 126 হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি আর 12 হেক্টর জমির আখ। মেঘনা ও বঙ্গোপসাগর উপকূলের এসব এলাকায় বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরই দুর্ভোগ পোহাতে হয় চাষিদের। এখন যেই পানি প্রবেশ করেছে এটা একেবারে লবণাক্ত পানি, একেবারে বিষাক্ত পানি, যে পানিতে কৃষকদের কোনোদিন আর চাষ করা সম্ভব হবে না। এখন এটা বেরির দরকার, নইলে আমাদের এগুলো মানুষ, এই যে জোয়ার উঠতেছে, জোয়ারের সাথে সাথে মানুষ খুব কষ্ট করতেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পিরোজপুরের মঠবাড়িয়া, ভান্ডারিয়া, কাউখালী, নাজিরপুর ও সদর উপজেলার নিচু এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে। তলিয়ে গেছে ধান, রবি শস্য আর পানের বরজ। ভোলায় মেঘনার পানিতে প্লাবিত হয়েছে অন্তত 40টি গ্রাম, নষ্ট হয়েছে অনেক ফসল। এছাড়া টেকসই বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরই কষ্টের ফসল নষ্ট হয় পটুয়াখালী, ঝালকাঠির উপকূলীয় এলাকায়। শামীমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ঘূর্ণিঝড় রিয়াসের প্রভাবে ক্ষয়ক্ষতির খবর জানাতে সাতক্ষীরা ও ভোলা থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আবুল কাশেম। কাশেম, সাতক্ষীরার ফসল ও মাছের ঘেরের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রশাসন কি বলছে যে সহায়তার কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? আপনি জানেন যে ইয়াসের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে সাতক্ষীরায় মধ্যম মানের ক্ষয়ক্ষতি হয়েছে। আমি মধ্যম মানের বলছি এই কারণে যে আমফানের তুলনায় ক্ষয়ক্ষতি আসলে কম হয়েছে। আমি যদি মাছ ক্ষেত্রে দেখি তাহলে আমি আপনাকে জানাতে পারি, সেটি হলো যে
7,000 ঘের ভেসে গিয়েছে এবং এই 7,000 ঘেরে সাদা মাছ এবং বাগদা চিংড়ি অর্থাৎ এই মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 16 কোটি টাকা। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন যে এটি হচ্ছে একেবারে প্রাথমিক হিসাব, এর পরে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে। কৃষি ক্ষেত্রে আসলে সাতক্ষীরাতে কোনো ক্ষতি হয়নি। আপনি জানেন যে উপকূল এলাকায় 2009 সালে আইলার তাণ্ডবের পরে লবণাক্ত হয়ে যায় এবং এই লবণাক্ত এলাকাতে অধিকাংশ জায়গায় আসলে কৃষিকাজ হয় না। কিছু কিছু জায়গায় বোরোধান হয়েছিল, কিন্তু সে বোরোধান উঠানোর ফলে কৃষি ক্ষেত্রে কোনো ক্ষতি হয়নি। এবং আপনি জানেন যে ইয়াসের শুধুমাত্র জলোচ্ছ্বাস ছাড়া তেমন ঝড়ের গতিবেগ ছিল না, সে কারণে আমেরও কোনো ক্ষতি হয়নি। সুতরাং কৃষিক্ষেত্রে এবং বিশেষ করে কৃষিক্ষেত্রে কোনো ক্ষতি হয়নি বলে কৃষি বিভাগের কর্মকর্তারা এবং স্থানীয় চাষিরা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি ক্ষতি হয়েছে বেড়িবাঁধের 22টি পয়েন্টের 6 কিলোমিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। অর্থনৈতিক মূল্য যদি আমরা হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে এখানে 12 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে পানি উন্নয়ন বোর্ডের। অন্যান্য ক্ষেত্রে এলজিডির ক্ষতি হয়েছে, স্থানীয় যে রাস্তা রয়েছে, সড়ক রয়েছে, সেই সমস্ত সড়কের 20 কিলোমিটার সড়ক ধসে গেছে এবং সেগুলো কাঁচা। সে কারণে এর অর্থনৈতিক মূল্য স্থানীয় সরকার বিভাগ থেকে সেভাবে বলা হয়নি। অন্যান্য ক্ষেত্রে যে ক্ষতি হয়েছে আসলে আপনি জানেন যে 10,000-এর মতো ঘরবাড়ি আংশিকভাবে এবং সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়েছে। কাশেম, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা একটু ভোলাতে যাব, সেখানে রয়েছেন সহকর্মী নজরুল হক। নজরুল, আমরা সাতক্ষীরার ক্ষয়ক্ষতির অবস্থা শুনছিলাম, সেখানে মাছের ঘেরের অনেক ক্ষতি হয়েছে। ভোলার কি অবস্থা, সেখানে ফসলের কি পরিমাণ ক্ষতি হয়েছে এবং সহায়তার বিষয়ে প্রশাসন কি বলছে? ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং উপজুপুরি প্লাবিত হয়েছে, দফায় দফায় প্লাবিত হয়েছে, শুধু একবার নয় একাধিকবার প্লাবিত হয়েছে। ফসলের তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ এই মুহূর্তে মাঠে তেমন কোনো ফসল নেই, বোরোধান কাটা হয়ে গেছে। কিছু রবি শস্য ছিল সেগুলো ফসল নেই, বোরোধান কাটা হয়ে গেছে। কিছু রবি শস্য ছিল সেগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গত কয়েকদিন ধরে কোনো বৃষ্টি না হয় নদীর পানিতে লবণাক্ততার পরিমাণ বেড়ে গেছে। আমাকে বিভিন্ন চরাঞ্চলের মানুষ জানিয়েছেন চরের মাটিগুলো এখন লবণে প্রায় নষ্ট হয়ে গেছে। এসব মাটিতে চাষাবাদ হবে কিনা সেটা নিয়েও তারা আতঙ্কে রয়েছেন। এছাড়া যে সমস্ত চরাঞ্চলে পানি উঠেছে তার বেশিরভাগ এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নেই। সেসব এলাকার মানুষের দাবি, যদি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরি করা না হয় তাহলে আগামীতে তারা কোনো চাষাবাদ করতে পারবেন না। এছাড়া মৎস্য বিভাগ সূত্রে আমি জানতে পেরেছি ভোলা জেলার 2000 পুকুর থেকে প্রায় 20 কোটি টাকার মাছ চলে গেছে এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে তাদের 16 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলো মেরামত করতে প্রায় 20 কোটি টাকার মতো লাগবে। এছাড়া প্রায় 1000-এর মতো গবাদি পশু নিখোঁজ হয়ে গেছে, সেই পশুগুলোকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এছাড়া 11,104টি বাড়ি বিধ্বস্ত হয়েছে, এর মধ্যে 3,500 ঘর একেবারে সম্পূর্ণ রূপেই বিধ্বস্ত হয়ে গেছে। আমি এখন যেখানে আছি আমার পিছনে বেশ কয়েকটি ব্রিক ফিল্ড রয়েছে। এই ব্রিক ফিল্ডগুলোর কাঁচা ইট এবং মাটি পানিতে ধুয়ে গেছে, তাদেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর ত্রাণ তৎপরতার কথা যেটি বললেন, আমরা সকাল থেকেই প্রচার করছিলাম যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ত্রাণ তৎপরতা শুরু হয়নি, কিন্তু আমাদের সংবাদের পর বিকাল থেকে তারা ত্রাণ তৎপরতা শুরু করেছেন। এই ছিল ভোলা থেকে সর্বশেষ। সাতক্ষীরা ও ভোলা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। জানাবো পরবর্তী সংবাদ। একদিকে পানির সংকট, অন্যদিকে নোংরা পানি। রাজধানীতে পানি নিয়ে এমন দুর্ভোগের মধ্যে আরেক দফা দাম বাড়ালো ঢাকা ওয়াসা। করোনায় জীবন ও জীবিকা নিয়ে উদ্বেগের মধ্যে আবারও পানির দাম বাড়ানোয় ক্ষুব্ধ নগরবাসী। বিশেষজ্ঞরা বলছেন ঢাকা ওয়াসার 5% দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক। শুকনো মৌসুমের শুরু থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দেয় পানির তীব্র সংকট, যার সমাধান এখনো হয়নি। যেসব এলাকায় পানির সরবরাহ ভালো সেখানে আবার নোংরা পানির অভিযোগ। পানি নিয়ে যখন নগরবাসীর ভোগান্তির শেষ নেই, তখন আবার 5% দাম বাড়ালো ঢাকা ওয়াসা। করোনা মহামারীর মধ্যে দাম বাড়ানোয় ক্ষুব্ধ নগরবাসী। দেশের যে অবস্থা, করোনা সংকট টঙ্কট, অনেকে ভাড়া দিয়েই তো থাকতে পারতেছে না, আবার এর ভিতরে বাড়তি একটা বোঝা দিলে তো আরও মানুষের ক্ষতিগ্রস্ত হবে। তো পানি দিচ্ছেন না আপনি, আবার পানির না দাম বাড়াচ্ছেন, এটা তো একটা অযৌক্তিক একটা মানুষের প্রতি একটা আলাদা জুলুম করা হচ্ছে। যদি ওয়াসা বাড়া 300 টাকা বাইরে বাড়া 500 টাকা, এই অবস্থায় চলতেছে। নতুন দর অনুযায়ী আবাসিক গ্রাহককে প্রতি 1000 লিটার পানির দাম দিতে হবে 15 টাকা 18 পয়সা, বর্তমানে যা 14 টাকা 46 পয়সা। বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে প্রতি 1000 লিটার পানির দাম দিতে হবে 42 টাকা, আগে ছিল 40 টাকা। এ নিয়ে 13 বছরে পানির দাম বাড়ল 14 বার।
ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, পানির মান উন্নত না করে প্রতি বছর দাম বাড়ানো অযৌক্তিক। এর প্রভাব পড়বে বাড়ি ভাড়া থেকে বাজার পর্যন্ত। 1 জুলাই থেকে নতুন দাম কার্যকর হওয়ার কথা। সবকিছু মিলে এটার একটা এই বৃদ্ধির একটা সুদূর প্রসারী প্রভাব দ্রব্যমূল্যের উপর পড়বে বলে আমরা আশঙ্কা করছি। এই মূল্য বৃদ্ধিটা জনবিরোধী বলে, জনস্বার্থ পরিপন্থী বলে আমরা মনে করি। তবে ওয়াসা বোর্ড চেয়ারম্যান বলছেন, সরকারের ওপর নির্ভরতা কমানো এবং পানির সরবরাহ ঠিক রাখতেই দাম বাড়ানো হয়েছে। সরকার তো চায় যে আমরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারি, আর ওয়াসা মানুষকে ঠিক মতো সেবা দিতে পারবে তখনই যখন ওয়াসা নিজের পায়ে দাঁড়াতে পারবে, নিজের টাকা দিয়ে নিজের প্রকল্প করতে পারবে, নিজের সবকিছু করতে পারবে। এইটার জন্য এইটাতে আমরা পিছিয়ে থাকতে চাই না। আমরা একবার যদি এটা না করি তাহলে আমরা 1 বছর পিছিয়ে যাব। বর্তমানে প্রতি ইউনিট অর্থাৎ 1000 লিটার পানি উৎপাদন করতে খরচ হয় 28 টাকা। এই হিসেবে 13 টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অর্থনীতি সারাদিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। সয়াবিনের দাম লিটারে 9 টাকা বাড়িয়ে বিক্রি শুরু। ক্রমাগত মূল্য বৃদ্ধিতে তেল সিন্ডিকেটের অতি মুনাফা দেখছেন ভোক্তারা। কম মূল্যে সেবা নিশ্চিতে ইন্টারনেটের ওপর ভ্যাট কমানোর দাবি, ই কমার্সে প্রণোদনার সময় বাড়ানোর পরামর্শ। ডিএসসির বাজার মূলধন ছাড়ালো 5 লাখ কোটি টাকা। গেল সপ্তাহে বাড়ল 10,500 কোটি। এই ছিল আজকের অর্থনীতি সারাদিন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।